ওকে, আমাদের আজকের ক্লাস টপিক কি? কনজাংশন, অর্থাৎ পার্টস অফ স্পিচ এর লাস্ট পার্ট, যেটা হচ্ছে যে আমরা দেখব আমাদের প্রয়োজন। আহ, আমরা ইন্টারজেকশন দেখব না, জাস্ট ডেফিনেশনটা একটু দেখব ইন্টারজেকশনের, এছাড়া আর কিছু দেখার নাই। কিন্তু কনজাংশনের হচ্ছে যে বিভিন্ন ইউজ গুলা আমাদের লাগবে। সো আমরা কনজাংশনের ডিটেলসটা দেখব। ঠিক আছে, এর সাথে দেখব হচ্ছে কানেক্টরস, যেটাকে হচ্ছে কোহেসিভ ডিভাইস বলা হয়। এর সাথে হচ্ছে টেন্স এবং টেন্স মিক্সিং, এটা আমরা দেখব আজকে। সো কনজাংশন কি, কিভাবে কাজ করে, টাইপস কি, এগুলা হচ্ছে যে আমরা একটু দেখি। আমাদের স্পেশালি হচ্ছে যে রাইটিং পার্ট এবং হচ্ছে স্পিকিং পার্টে, আমাদের নিজেদের রাইটিং পার্ট এবং স্পিকিং পার্টে কনজাংশনের আমাদের ইউজ করা লাগবে, অ্যাক্টিভলি ইউজ করা লাগবে। রাইটিং এ তো আমাদের আহ 7 থেকে 10টা, 7 থেকে 10টার মতো কোহেসিভ ডিভাইস ইউজ করা লাগবে, যেটা কনজাংশন থেকে আসে। স্পিকিং ও এমন। ঠিক আছে, তো আমাদের এই যে যে দুইটা মডিউল, রাইটিং এবং স্পিকিং, এটারও 4টা অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া আছে, এটারও 4টা ক্রাইটেরিয়া আছে। ঠিক আছে, তো এই 4টা ক্রাইটেরিয়ার কমন ক্রাইটেরিয়া আছে গ্রামার। ঠিক আছে, সো গ্রামারে হচ্ছে যে আমাদের কনজাংশন ইউজ করে হচ্ছে যে ওয়াইড রেঞ্জ অফ অর ভ্যারাইটি অফ সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করা লাগে। তো ভ্যারাইটি অফ সেন্টেন্স স্ট্রাকচার ইউজ করতে গেলে আমাদের কনজাংশন গুলা আসবে। আপনি যখন সিম্পল সেন্টেন্স লিখবেন তখন আপনার কনজাংশনের ব্যবহার নেই, কিন্তু যখনই হচ্ছে যে আপনি কমপ্লেক্স, কম্পাউন্ড অ্যান্ড কন্ডিশনাল সেন্টেন্সের দিকে যাবেন, তখনই আপনার এই কনজাংশন গুলার ব্যবহার করা লাগবে অ্যাক্টিভলি, রাইটিং এবং আপনার স্পিকিং এ এটা লাগবেই। ঠিক আছে, হুম, বুঝছি ভাই। তো কনজাংশনের ডেফিনেশনে কি, যে যে ওয়ার্ড, যে পার্টস অফ স্পিচ বা হচ্ছে যে যে ওয়ার্ড গুলা, বিভিন্ন ওয়ার্ড, ফ্রেজ, ক্লজ আর সেন্টেন্সকে পরস্পরের সাথে যুক্ত করা, সেগুলাকে হচ্ছে আমরা কনজাংশন বলি। কনজাংশনের কাজ হচ্ছে কানেক্ট করা। ঠিক আছে, এখন আমাদের রাইটিং এর হচ্ছে যে এই যে যে কোহেশন অ্যান্ড কোহ্যারেন্স, এটা একটা অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া। 25% মার্কস হচ্ছে আপনার এখানে, অর্থাৎ আপনার 100% মার্কস যদি রাইটিং এ ধরা হয়, তার এই 4টা ক্রাইটেরিয়ার একটা ক্রাইটেরিয়া হচ্ছে কোহেশন অ্যান্ড কোহেরেন্স, সেখানে 25% মার্কস। এবং এই কোহেরেন্স অ্যান্ড কোহেশন শো করার অন্যতম প্রধান টুলস হচ্ছে এই কনজাংশন। ঠিক আছে, আপনার স্পিকিং এও ক্রাইটেরিয়ার মধ্যে এটা পড়ে। সো আমাদের এটা দেখতে হবে। এখন এটা টাইপস কি কি আছে, এটা আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। এটা
তিন ধরনের কনজাংশন আছে: কোঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেটিং কনজাংশন, কোরিলেটিভ কনজাংশন। ঠিক আছে, এখন কোঅর্ডিনেটিং কনজাংশন গুলা হচ্ছে যে আপনার ইকুয়াল র্যাঙ্কের ওয়ার্ড, ফ্রেজ, সেন্টেন্সকে কানেক্ট করে। অর্থাৎ এই যে যে কোঅর্ডিনেটিং কনজাংশন, এটাকে হচ্ছে ফ্যান বয়েস দিয়ে মনে রাখা যায়। ফ্যান বয়েস, ঠিক আছে, এন্ড, বাট, অর, ইয়েট। সো এটাকে ফ্যান বয়েস, আপনি গুগলে ফ্যান বয়েস কনজাংশন লিখলে দেখবেন যে প্রত্যেকটা চলে আসবে। তো এই এই কনজাংশন গুলা কাদের কানেক্ট করে? এই কনজাংশনের দুই সাইডে ইকুয়াল র্যাঙ্কের থাকে। অর্থাৎ যদি হচ্ছে ওয়ার্ডকে কানেক্ট করে, তাহলে হচ্ছে যে দুইটা ইকুয়াল টাইপের ওয়ার্ডকে কানেক্ট করবে। যদি ফ্রেজকে কানেক্ট করে, তাহলে ইকুয়াল টাইপের ফ্রেজকে কানেক্ট করবে। যদি সেন্টেন্সকে কানেক্ট করে, সেক্ষেত্রে ইকুয়াল র্যাঙ্কের আর ইকুয়াল ইম্পর্টেন্সের সেন্টেন্সকে কানেক্ট করবে। এটা কোঅর্ডিনেটিং কনজাংশন। ঠিক আছে, এরপরে আসেন সাবঅর্ডিনেটিং কনজাংশন। এখানে হচ্ছে যে আপনার একটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সের সাথে বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে ডিপেন্ডেন্ট আর সাবঅর্ডিনেট ক্লজকে কানেক্ট করার জন্য যে কনজাংশন গুলা ইউজ করা হয়, এই কনজাংশন গুলাকে হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন বলা হয়। এগুলা হচ্ছে বিকজ, although, though, since, if, তারপরে then, rather than, less, as soon as, until, as long as, এই টাইপের কনজাংশন গুলাকে সাবঅর্ডিনেটিং কনজাংশন বলা হয়। এটা ডিপেন্ডেন্ট ক্লজকে ইন্ডিপেন্ডেন্ট ক্লজের সাথে অ্যাড করার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ একটা স্বাধীন বাক্যাংশের সাথে একটা অধীন বাক্যাংশকে যুক্ত করার জন্য এই ধরনের ক্লজগুলা ব্যবহার করা হয়। ঠিক আছে, এরপরে আসেন কোরিলেটিভ কনজাংশন। জোড়ায় জোড়ায় পেয়ারে থাকে এই টাইপের কনজাংশন গুলা। এগুলা পেয়ার, অর্থাৎ একই সাথে চলাফেরা করে, একা একা চলে না এরা। এরকম কনজাংশন গুলাকে কোরিলেটিভ কনজাংশন বলা হয়। লাইক হচ্ছে not only but also, either dash dash or, neither dash dash nor, both dash dash and, এগুলা পেয়ারে চলে। অর্থাৎ একই সাথে এগুলা ইউজ করতে হয় সেন্টেন্সে। এগুলাকে কোরিলেটিভ কনজাংশন বলা হয়। ঠিক আছে, এখন আমরা কিছু সাবঅর্ডিনেটিং কনজাংশন দেখি যেগুলা আমাদের ইউজ করা লাগে। সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলা এখানে কয়েকটা বলা হয়েছে, আরো অনেক আছে। ঠিক আছে, যদি আমরা টাইম উল্লেখ করি, টাইম সময় উল্লেখ করার জন্য যে কনজাংশন গুলা ইউজ করা হয়, এগুলা কি কি আছে? আফটার, আফটার, বিফোর, এগুলা সব সাবঅর্ডিনেটিং কনজাংশন। বিফোর, as soon, as soon as, whenever, whenever, now, now, now that, when, on, still, while, as long as,
এগুলা সব হচ্ছে সময় নির্দেশ করার জন্য সাবঅর্ডিনেটিং কনজাংশন, অর্থাৎ এগুলা সময়ের জন্য ব্যবহার করা হয়। এগুলা কনজাংশন গুলা সময় উল্লেখ করার জন্য ব্যবহার করা হয়। এরপরে আসেন কম্পারিজন। সাবঅর্ডিনেটিং কনজাংশন বলতেছি এগুলা কিন্তু সব কম্পারিজন শো করার জন্য। কম্পারিজন মিন্স কি? তুলনা। কম্পারিজন শো করার জন্য সাবঅর্ডিনেট কনজাংশন। কি কি আছে এগুলা? দেন, দেন, রেদার দেন, রেদার দেন, whereas, whereas, whether, এগুলা সব হচ্ছে তুলনা করার জন্য সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে কাজ করে। এরপরে আসেন কারণ বা রিজন শো করার জন্য, রিজন শো করার জন্য যে সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলা আমরা ইউজ করি সেগুলা হচ্ছে অ্যাজ, because, since, in order that, so that, why, lest। এগুলা হচ্ছে আমরা কারণ শো করার জন্য ব্যবহার করি। because, since, in order that, so that, so that, so that, lest। এরপর রিলেটিভিটি শো করা, সম্পর্ক, সম্পর্ক শো করার জন্য যে কনজাংশন গুলা, সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলা ব্যবহার করি সেগুলা কি? রিলেটিভিটি, রিলেটিভিটি, that, that, what, what, whatever, who is, whichever, who, whoever, whom, whomever, whose। এগুলা সব হচ্ছে সম্পর্ক বোঝানোর ক্ষেত্রে হচ্ছে সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে ব্যবহার করা হয়। আমরা যদি কন্ট্রাস্ট, বিপরীত ইনফরমেশন কানেক্ট করার চেষ্টা করি তখন সাবঅর্ডিনেটিং কনজাংশন গুলা কন্ট্রাস্ট, দো, even though, although, as if, how, এগুলা সব কন্ট্রাস্ট
ইনফরমেশন অ্যাড করার জন্য ইউজ করা হয় সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে। এরপরে যদি কন্ডিশন ইউজ করি, সেক্ষেত্রে আসে ইফ, ইফ ইফ অনলি, প্রোভাইডিং দ্যাট, প্রোভাইডেড দ্যাট, এগুলা হচ্ছে কন্ডিশন ইউজ করার ক্ষেত্রে আমরা এই কনজাংশন গুলা ব্যবহার করি। এখন আমরা এই যে কিছু ইম্পর্টেন্ট কনজাংশনের ব্যবহার কোনটা কখন ব্যবহার করতে হয় এটা জানার চেষ্টা করি। যদি হচ্ছে সিন্স ব্যবহার করতে চাই, সিন্স কখন ব্যবহার করা হয়? সিন্স কখন ব্যবহার করা হয়? কারণ, কারণ শো করার জন্য, বা যেহেতু, বা থেকে, এ ধরনের বোঝাতে হচ্ছে সিন্স ব্যবহার করা হয়। সিন্স দিয়ে কানেক্ট করলে একটা সেন্টেন্সে যদি প্রথম অংশ, সিন্সের প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে পরের অংশ পাস্ট পারফেক্ট হয়। প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরের অংশ পাস্ট ইনডিফিনিট হয়। কারণ শো করার জন্য সিন্স ব্যবহার করা হয়। হোয়াইল, হোয়াইল কখন ব্যবহার করা হয়? টাইম উল্লেখ করতে হোয়াইল ব্যবহার করা হয়। দুইটা ঘটনার একটা ঘটার সময় আর একটা ঘটে, তখন এই যেটা চলমান ওইটার সাথে হোয়াইল ব্যবহার করা হয়। অর্থাৎ হোয়াইলের পরের অংশটা সব সময় কি হয়? জিরান্ড হয়। কন্টিনিউয়াস হয়, হ্যাঁ, কন্টিনিউয়াস ফর্ম আসে। অর্থাৎ দুইটা ঘটনার মধ্যে উম, সময় উল্লেখ করার ক্ষেত্রে হোয়াইল ব্যবহার করা হবে, এবং যেটা চলতেছে ওইটার পূর্বে হচ্ছে হোয়াইল ব্যবহার করা হয়। ঠিক আছে? যদি হচ্ছে যে হোয়াইলের পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হয়, তাহলে হোয়াইলের পরে কি আসে? হোয়াইলের পূর্বে যদি প্রেজেন্ট ইনডিফিনিট আসে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আসে, তাহলে হোয়াইলের পরে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আসে। আর যদি পাস্ট ইনডিফিনিট আসে, তাহলে পরবর্তীতে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আপনার অ্যাজ or because, এটা দিয়ে হচ্ছে কারণ বর্ণনা করতে অ্যাজ or because যে কোনোটা ব্যবহার করা যায়। ঠিক আছে? কিন্তু কারণ শো করার জন্য অ্যাজ থেকে বিকজ মোর পারফেক্ট। ঠিক আছে? তারপরে আসেন হচ্ছে আনটিল, টিল আর আনলেস। আনটিল, টিল,
আনলেস, এটা কি অর্থে ব্যবহার করব আমরা এই কনজাংশন? এই পর্যন্ত, পর্যন্ত। না, হ্যাঁ, নেগেটিভ অর্থ প্রকাশ করতে আচ্ছা। ক্লজে এটা ব্যবহার করা হয়। নেগেটিভ সেন্স আসবে যখন, তখন আনটিল ব্যবহার করা হবে, আনলেস, ইফ নট। অর্থাৎ এই যে এই তিনটা, আনটিল, টিল, আনলেস, এটা হচ্ছে যে নেগেটিভ অর্থ শো করতে ব্যবহার করা হয়। আই উইল নট গো আনলেস আই অ্যাম ইনভাইটেড। এখানে এই যে নেগেটিভ মিনিং শো করতেছে, এক্সপ্রেস করতেছে, আই উইল নট গো, আই উইল নট গো। অর্থাৎ এই তিনটা আনটিল, টিল, আনলেস দিয়ে নেগেটিভ শো করে। এরপরে আসেন আদারওয়াইজ। এটা কি হয়? কোনো ঘটনা না ঘটলে তার ফলাফল কেমন হইতে পারত বা হবে, এমন অর্থে, অর্থ এক্সপ্রেস করার জন্য আদারওয়াইজ ব্যবহার করা হয়। কেউ একটা উদাহরণ বলতে পারবেন? Yeah, study sincerely, otherwise you will fail in the exam. ওকে, show your ticket otherwise you will not permitted to enter. অর কখন ব্যবহার করা হয়? ভাই অল্টারনেটিভ বুঝাইতে। বিকল্প হিসাবে হুম, বা অথবা আর কি। এরকম বিকল্প, বিকল্প বুঝাইতে অর ব্যবহার করা হয় কানেক্টর হিসেবে। এই যে ডু অর ডাই, এটা কি বিকল্প? একটা, একটা আরেকটার বিকল্প? হুম। ভাই এটা তো মনে হয় কোনো প্রবাদ। আচ্ছা, প্রবাদ। তাহলে আমি একটা সেন্টেন্স লিখে দেখাই। ডু ইট রাইট অ্যাওয়ে, রাইট অ্যাওয়ে, or you will be named. এই এই নেমড অর্থ গালি দেওয়া, ঠিক আছে? ডু ইট রাইট অ্যাওয়ে, এটা এখনই করো, অর ইউ উইল বি, মানে না হলে তিরস্কারের শিকার হবে, ঠিক আছে? তো এটা কি এটার বিকল্প? এই অরটা দিয়ে বিকল্প বোঝাচ্ছে এখানে। না ভাই। না, বলতেছে হয় এটা নয়তো ওটা এরকম। কোনো কিছু যা হবার তা না হয়ে অন্য কিছু হতে পারে এমন সম্ভাবনা অর্থে। তো এটা যদি হয়, এটা যদি না হয়, তাহলে কি হইতে পারে সেটার সম্ভাবনা, ঠিক আছে?
এরপরে আসেন দো অলদো। এগুলার প্রত্যেকটা ধরে ধরে আহ, কেন দেখাচ্ছি, কারণ আপনার রাইটিং এ এই এইগুলো আপনার প্রচুর ব্যবহার করা লাগবে এবং হচ্ছে আর স্পিকিং ও আপনার প্রচুর ব্যবহার করা লাগবে। রিডিং এ এবং লিসনিং এ অ্যান্সার প্রোভাইড করে, অর্থাৎ আমাদের লিসনিং এর মধ্যে সব থেকে সহজ কোশ্চেন এমসিকিউ, তাই তো? দিন আসো। ভাইয়া হার্ড, সহজ কেমনে? কনফিউজ করে ফেলে ওরা। আচ্ছা, তাহলে এমসিকিউ লিসনিং মডিউলের সব থেকে ইজিয়েস্ট কোশ্চেন এমসিকিউ। ঠিক আছে, এখন এই এমসিকিউ যখন আমরা করি যখন আমরা করি করতে পারি না বা ধরতে পারি না, তার অন্যতম একটা প্রধান যে ইস্যু হয়, ক্রিয়েট হয়, সেটা হচ্ছে যে অ্যান্সার অল্টার করে। অর্থাৎ আপনাকে একটা অ্যান্সার বলে পরে আবার অ্যান্সার অল্টার করে। এই অ্যান্সার অল্টার করে কিভাবে? তো বিপরীত ইনফরমেশন অ্যাড করে। এখন বিপরীত ইনফরমেশন অ্যাড করার যে কনজাংশন, সেগুলা কি? বার্ট আছে, অর্থাৎ এখানে একটা পজিটিভ স্টেটমেন্ট দিয়ে বার্ট দিয়ে এখানে একটা নেগেটিভ স্টেটমেন্ট অ্যাড করছে। অর্থাৎ আপনার এরকম বললো, আপনার সামনে প্রচুর খাবার আছে, কিন্তু প্রধান অতিথি আসার আগে আপনি খাইতে পারবেন না। এই যে যে মাঝে কিন্তু, ঠিক আছে, এই কিন্তু অর্থাৎ এই যে যে কনজাংশন, এই কনজাংশন গুলাই হচ্ছে যে আপনার চারটা মডিউলেই অ্যান্সারের জন্য লাগবে। রিডিং এবং লিসনিং এ অ্যান্সার ধরার জন্য আপনার লাগবে, আর স্পিকিং এবং রাইটিং এ এগুলা পারফেক্টলি ইউজ করতে হবে। কেন ইউজ করতে হবে? কারণ এই যে কোহেশন, 25% অ্যাসেসমেন্ট চারটা ক্রাইটেরিয়ার মধ্যে স্পিকিং এবং রাইটিং এ 25% করে, আহ, আপনার রাইট রাইটিং এ 25%, স্পিকিং এ 12.5%। তো এটা, এই যে যে কোহ্যারেন্স, এই সঙ্গতি, একটা সেন্টেন্স থেকে এক ধরনের কথা বলতেছেন, ওই কথা থেকে অন্য আরেক ধরনের কথায় আপনি সুইফটলি যাবেন, স্মুথনেস শো করে যাবেন, হঠাৎ করেই চলে যাইতে পারবেন না। একটা কথা বলতেছেন, আপনি লাইনচ্যুত হয়ে অন্য কথায় যাইতে পারবেন না। অবশ্যই কানেক্টর আর এই কোহেসিভ ডিভাইস ইউজ করে অন্য একটা কথায় যাইতে হবে। যদি আপনি এই কানেক্টর ইউজ না করে অন্য একটা লাইন লিখে ফেলেন, তখন এই যে লিখার যে স্মুথনেস বা কোহ্যারেন্স আর কোহেশন, এই মর্যাদাটা হারাবে, তখন এই মার্কসটা পাবেন না। এই জন্য হচ্ছে যে প্রত্যেকটার আহ ব্যবহার বলে দিচ্ছি, যাতে হচ্ছে যে আপনারা সবাই পারফেক্টলি ইউজ করতে পারেন। আহ, এটা আমি বলতেছি, আপনাদের নিজেদেরও রিভাইজ করতে হবে। এখানে আমি বললেই যে আপনাদের পারফেক্ট হয়ে যাবে তা না, আপনার নিজের পড়তে হবে, তাহলে এটা পারফেক্ট হবে। না হলে হচ্ছে যে আপনি রং কানেক্টর ইউজ করবেন, কিন্তু রং কানেক্টর। তো কি বলতেছিলাম? দো অলদো দো অলদো কখন ব্যবহার করা হয়? কন্ট্রাস্ট এর ক্ষেত্রে। দো কন্ট্রাস্টের ক্ষেত্রে ব্যবহার করা হয়। কোন ধরনের কন্ট্রাস্ট সেটা বলেন। যখন এটা তো, অপোজিট ইনফরমেশন দেওয়া হয়। এই হ্যাঁ, অপোজিট ইনফরমেশন দেওয়া হয়। ঠিক আছে, দুইটা বিষয়ের মধ্যে একটাকে বেশি গুরুত্ব দেওয়ার জন্য
এই দো আলদো ব্যবহার করা হয়। ঠিক আছে, দুইটা জিনিসের মধ্যে একটাকে দুইটা জিনিসের মধ্যে একটাকে বেশি গুরুত্ব দেওয়ার জন্য এই দো আলদো ব্যবহার করা হয়। ঠিক আছে, এন্ড কখন ব্যবহার করা হয়? এটা তো আমরা সবাই জানি নাকি? এন্ড কখন ব্যবহার করা হয়? সমজাতীয় দুইটা জিনিসকে যুক্ত করার জন্য এন্ড ব্যবহার করা হয়। বাট কখন ব্যবহার করা হয়? দুইটা বিপরীত বিষয়কে যুক্ত করতে বাট ব্যবহার করা হয়। ঠিক আছে, বিফোর আফটার কখন ব্যবহার করা হয়? বিফোরের পূর্বে কি হয়? পাস্ট পারফেক্ট টেন্স হয়, আফটারের পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়। পরে হয় আর এটা আগে হয়। ইভেন দো কখন ব্যবহার করা হয়? ইভেন দো even though or even if even if লিজের বইতে এই প্রত্যেকটা কানেক্টরের ব্যবহার এবং সেন্টেন্স, বড় বড় সেন্টেন্স দেখবেন আছে, পড়বেন। ইভেন ইফ অর ইভেন দো ব্যবহার করা হয় মূল বক্তব্যকে মোর অ্যাট্রাকটিভ করার জন্য, কোনো একটা ট্রু ফ্যাক্ট তুলে ধরা হয়। ধরেন কেমন হইতে পারে? সে বাইক চালাইতে পারে না, সে বাইক পারচেজ করছে, সে কিন্তু সে হচ্ছে যে বাইক রাইড করতে পারে না। তো এটাকে যদি আমরা করি, ইভেন দো হি ক্যান রাইড, হি হ্যাজ বট এ বাইক। ঠিক আছে, এখানে এই যে যে সে ট্রু ফ্যাক্ট, সে হচ্ছে যে বাইক রাইড করতে পারে না, কিন্তু এখানে সেটা অ্যাড করে দেয়া হয়েছে, অর্থাৎ এই সেন্টেন্সটাকে মোর অ্যাট্রাকটিভ করার জন্য। তো এই মোর অ্যাট্রাকটিভ করার জন্য আপনি ইভেন দো ইভেন ইফ কানেক্ট করতে পারেন। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার লেস্ট কখন ব্যবহার করা হয়? অন্যথায় অন্যথায় অর্থ প্রকাশ করার জন্য লেস্ট ব্যবহার করা হয়। লেস্টের পর কি আছে? লেস্ট লেস্টের পরে সাবজেক্ট আসে প্লাস শুড শুড মাইট ইউজ করতে হয়, শুড অর মাইট
ইউজ করতে হয়, দেন মেন ভার্বের বেস ফর্ম বসে, ঠিক আছে। এরকম আরো অনেক আছে, এগুলা বাকিগুলা একটু আপনারা দেখবেন, ঠিক আছে, প্রত্যেকটা। আমাদের টেন্সের স্ট্রাকচার মোটামুটি আমরা সবাই জানি। টেন্স কি? টেন্স কি? ভাই ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়। আচ্ছা, তাহলে টাইমটা, অর্থাৎ টেন্স ডেনোটস দ্য টাইম, টেন্স ডেনোট দ্য টাইম, অর্থাৎ আপনি যেটা বললেন সেটা হচ্ছে যে সময়টা, সময়কে নির্দেশ করে, সময় উল্লেখ করে, ঠিক আছে। অর্থাৎ টেন্স ডেনোটস দ্য টাইম অফ এ অ্যাকশন অর ভার্ব, ঠিক আছে। ভার্বের সময় নির্দেশ করার জন্য টেন্স ব্যবহার করা হয়। টেন্স কয় প্রকার? তিন প্রকার। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। ফিউচার প্রত্যেক প্রকার আবার চার ভাগে বিভক্ত: ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। প্রত্যেকে আবার চার ভাগে বিভক্ত, ঠিক আছে। এখন প্রত্যেকটা লাইন বলেন, লিখেন, শুনেন, এটা যে কোনো একটা টেন্সের মধ্যে পড়বে, টেন্সের বাইরে যাবে না, ঠিক আছে। আমরা তো লিখতে গেলেই আমাদের টেন্স ইউজ করা লাগবে, ঠিক আছে। এটা তো অবধারিত, আপনি টেন্স ছাড়া কিছু লিখতে পারবেন না। আপনি লিখতেছেন, এক্সিকিউট করতেছেন, অনেকেই এক্সিকিউট করে কিন্তু হচ্ছে যে এক্স্যাক্টলি হচ্ছে যে ডেফিনেশন জানে না। তো ডেফিনেশন না জানলেও এক্সিকিউশন পারফেক্টলি করতে পারলে হবে। কিন্তু প্রবলেমটা কোথায় হবে আমাদের? আপনি যখন লিখবেন, লিখার ক্ষেত্রে আপনার 2 to 5% টেন্সের ইরর আসে, 2 to 5% ইরর আসে। যদি হচ্ছে যে একটু এই স্ট্রাকচার গুলা রিভিউ করে ফেলেন, এই 2 to 5% ইরর গুলা চলে যাবে। কিন্তু আপনার প্রবলেমটা হবে হচ্ছে স্পিকিং এ। স্পিকিং ভাইয়া এ মূল সমস্যা হচ্ছে গিয়ে এটা যে ব্যবহারটা আমরা জানি না, মানে ব্যবহারটা হ্যাঁ কিভাবে কাজ করে বা কোনটা কোন টেন্সটা আমরা ইউজ করব, ওটাই গিয়ে সমস্যা বাজে। আলো আর না হলে তো আমরা মোটামুটি সবাই স্ট্রাকচারটা জানি, ওই যে ব্যবহারটা কোন সময় কি ব্যবহার করতে হয় ওটা একটু বেটার করে বুঝলে বেটার হবে। হ্যাঁ, তো এই যে যে স্পিকিং এবং রাইটিং এ আমাদের একসাথে টেন্স গুলার মিক্সচার ইউজ করা লাগে। এইটা হচ্ছে যে প্রবলেম ফেস করবেন। একই সময় হচ্ছে যে আপনার ধরেন কিউ কার্ডটা হচ্ছে যে আপনি ডেসক্রাইব করতেছেন, তখন আপনার একই সাথে পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচারকে ইউজ করা লাগবে, ঠিক আছে। তো এখানে স্ট্রাকচার গুলা কি দেখানোর কিছু আছে যে এটা কখন ব্যবহার করবেন? আপনি কি বলছেন? আপনার কোশ্চেনটা কি ছিল বলেন, যে আপনার কোশ্চেন এটা। বলতাম যে ভাইয়া ধরেন ব্যবহারটা মানে কোন সময় আমরা কি টেন্সটা ব্যবহার করবো, ওই ব্যবহার বিধিটা একটু যদি ভালো করে বোঝা যায়। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কখন ব্যবহার করা হয়? যখন চিরন্তন সত্য, সাইন্টিফিক্যাল ট্রুথ, তারপরে বর্তমান কালের যেসব অভ্যাস
এগুলা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। তো এটাও তো জানেন, আপনি জানেন না? জি ভাইয়া। তাহলে জানেন না বললেন যে জানি না, জানেন। স্ট্রাকচারটা জানি ভাইয়া, অনেক ক্ষেত্রে ব্যবহারটাও জানি, বাট কিছু সময় মানে তালঘোল পাকা যায় যে আমি কোন টেন্সটা হুম, ইউজ করব কোনটা না। এই জন্য হচ্ছে মাঠে নামতে হবে। এটা হচ্ছে ফ্যাক্ট যে আপনার মাঠে নামতে হবে। এই টেন্সের স্ট্রাকচার গুলা বলবো কি, যে কোনটা, এটা তো সবাই জানেন। কে আছেন যে টেন্সের স্ট্রাকচার জানি না? এখানে এমন কেউ দেখি না যে টেন্সের স্ট্রাকচার জানে না। তারপরেও হচ্ছে যে আপনারা একবার টেন্সের স্ট্রাকচারটা রিভিউ করে নেবেন। এখন আসেন যে প্রবলেমটা হয় টেন্সের মিক্সিং এ। আপনার একই সাথে আপনার প্রেজেন্ট, পাস্ট এন্ড ফিউচার ইউজ করা লাগবে। ঠিক আছে? এটা কিভাবে হচ্ছে যে আপনি ইউজ করবেন বা কখন ইউজ করবেন এই জিনিসটা। ধরেন আপনি কোনো প্রোগ্রেস শো করার জন্য বা কন্টিনিউটি ধারাবাহিকতা শো করার জন্য একই সাথে আপনার তিনটা টেন্সের ব্যবহার করা লাগতে পারে। সেক্ষেত্রে এখানে একটা সেন্টেন্স দেখেন, আই স্টার্টেড লার্নিং ইংলিশ 5 years ago। এটা কি আমাদের পাস্ট টেন্স। ঠিক আছে? এন্ড নাও আই ফিল মাচ মোর কনফিডেন্ট স্পিকিং ইট। এটা কি প্রেজেন্ট। সো আই বিলিভ ইট উইল হেল্প মি অ্যাচিভ মাই ক্যারিয়ার গোলস ইন ফিউচার। এটা কি ফিউচার টেন্স। ফিউচার ইনডিফিনিট। হ্যাঁ। তো এই যে যে আপনার প্রোগ্রেস বা কন্টিনিউটি বা ধারাবাহিকতা যখন আপনার শো করা লাগবে বা হচ্ছে যে আপনার লিখা লাগবে বা বলা লাগবে, এটা বলা লাগবেই আপনার আইএলটিএস এ। আপনার কিউ কার্ডে এই জিনিসটা বলা লাগবেই যে উম, বিভিন্ন কোশ্চেনে আপনাকে এই এই একই সাথে তিনটা টেন্সের ব্যবহার করা লাগে। তো প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, তখনই হচ্ছে যে প্রবলেমটা হয়। আর হচ্ছে যে আপনার রাইটিং এ হচ্ছে যে প্রবলেমটা হয়। দুইটা ম্যাপ দিল, ম্যাপ ডেসক্রাইব করা লাগতেছে। একটা পাস্টের ম্যাপ দিছে, সেটা পরিবর্তন হয়ে বর্তমান অবস্থায় আসছে। এখন এই দুইটাকে ডেসক্রাইব করতে গেলে একই সেন্টেন্সে দেখা গেল, কমপ্লেক্স সেন্টেন্সে আপনার প্রেজেন্ট, পাস্ট ইউজ করা লাগতে পারে। তো এই ক্ষেত্রে হচ্ছে যে আমাদের প্রবলেমটা হয় যে আমি ইউজই করতে পারি না। তখন একটা পাস্ট টেন্সে লিখি, পরের সেন্টেন্সে গিয়ে আমরা পরে আরেকটা ইনডিফিনিট টেন্সে লিখি। আমাদের লিখার এই একটা প্রবলেম যে হচ্ছে যে আমরা এক কমপ্লেক্স স্ট্রাকচার খুব লিখতে পারি না। ঠিক আছে? বা কম্পাউন্ড স্ট্রাকচার লিখি না। ঠিক আছে? দেখেন এই সেন্টেন্সটায় কোনটা কোন সেন্টেন্স কেউ বলতে পারবেন? এই যে যে সেন্টেন্স, এটা তো একটা সেন্টেন্স। এই সেন্টেন্সে বলেন তো কোনটা কি সেন্টেন্স? পাস্টেরটা হলো আপনার সিম্পল সেন্টেন্স। হুম। ফার্স্টেরটা And now I feel much more confident speaking it. সেকেন্ডেরটা ফার্স্টেরটা কম্পাউন্ড না এন্ড দিয়ে ইয়া করছে, আর সেকেন্ডেরটা হচ্ছে কমপ্লেক্স মনে হচ্ছে। ফিউচারেরটা হচ্ছে সিম্পল, I feel much more confident speaking it. এটা এই যে এই দুইটা হচ্ছে যে
কম্পাউন্ড সেন্টেন্স এন্ড দিয়ে কানেক্ট করছে এবং এই সেন্টেন্সটার হচ্ছে যে এটা ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স। এই ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্সের ডিপেন্ডেন্ট ক্লজ এই যে এটা সাবঅর্ডিনেট, এই যে সাবঅর্ডিনেটিং কনজাংশন সো দিয়ে কানেক্ট হইছে, ঠিক আছে? তো এটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটাও ইন্ডিপেন্ডেন্ট, আর এটার সাথে এটা ডিপেন্ডেন্ট ক্লজ কানেক্ট হইছে। টেন্স কিছু না, আমি সেন্টেন্স স্ট্রাকচার বলতেছিলাম। তো আপনাদের এই যে যে একটা আপনি এন্ড দিয়ে কানেক্ট করছেন, তো এই পাশে ইন্ডিপেন্ডেন্ট, এ পাশে ইন্ডিপেন্ডেন্ট, এ পাশে একটা টেন্স, এ পাশে আর একটা টেন্স হইতে পারে, ঠিক আছে? এবং এই ইন্ডিপেন্ডেন্ট ক্লজের একটা ডিপেন্ডেন্ট ক্লজও হইতে পারে, বুঝতে পারছেন? আমরা এই যে যে ব্যবহারটা, এই ব্যবহারগুলা লিখতে গেলে আমাদের প্রবলেম হয় যে আমরা একই সেন্টেন্সে কানেক্ট করতে পারি না। এখন এই যে যে এপাশের যেটা এই যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটার সাথে ঠিক আছে কারণ প্রেজেন্ট প্লাস ফিউচার, ঠিক আছে। কিন্তু এখানে পাস্ট আর প্রেজেন্ট এটা কানেক্ট করা হয়েছে কি দিয়ে? এন্ড দিয়ে। এবং এটা কি কি সেন্টেন্স হয়েছে? কম্পাউন্ড কম্পাউন্ড। সেন্টেন্স। এবং কানেক্টর কি ব্যবহার করা হয়েছে? কোঅর্ডিনেটিং কনজাংশন। কোঅর্ডিনেটিং কনজাংশন কাকে কানেক্ট করে? ইকুয়াল র্যাঙ্কের ওয়ার্ড অর সেন্টেন্সকে। সো এখানে এটাও হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, এটাও ইন্ডিপেন্ডেন্ট সেন্টেন্স, ঠিক আছে? তো এর টেন্স কি হবে, এর কি টেন্স হবে এটা কিন্তু ইম্পর্টেন্ট না কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে। কমপ্লেক্স আলাদা ইস্যু। কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে এন্ড দিয়ে হচ্ছে যে আপনি দুইটা টেন্সের সেন্টেন্স কানেক্ট করতে পারবেন, ঠিক আছে? এরপরে আসেন হচ্ছে আপনি টাইম ফ্রেম শো করার জন্য। এটাও আপনার কিউ কার্ডে ডেসক্রাইব করার জন্য লাগবে যে আপনার টাইম ফ্রেম বা সিকোয়েন্স গুলা শো করার জন্য। দেখেন এখানে একটা সেন্টেন্স, when I was a child past I loved playing in the field। এটা কি? এটা কম্পাউন্ড সেন্টেন্স ভাই। কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এই when কি? when কি? এটা কমপ্লেক্স কমপ্লেক্স। কানেক্টর গুলা ওই যে বললাম আমরা ডেফিনেশন পর্যন্ত চিনি, কিন্তু এরপরে যখন প্র্যাকটিক্যালে যাই তখন প্রবলেম হয় আমাদের। কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে কানেক্ট হয় সেটা ফ্যান বয়েস দিয়ে কানেক্ট হবে। মিনস হচ্ছে যে কোঅর্ডিনেটিং কনজাংশন গুলা, ওই কোঅর্ডিনেটিং কনজাংশন গুলা যে কয়টা ওগুলাকে মনে রাখা যায় ফ্যান বয়েস দিয়ে। এন্ড, বাট, অর, ইয়েট, ফর, এগুলা ফ্যান বয়েসে। তো ওগুলা আছে? নাই। এছাড়া আপনি সেমিকোলন দিয়ে হচ্ছে যে কানেক্ট করতে পারেন, ঠিক আছে? অর্থাৎ কনজাংশন ছাড়াও কম্পাউন্ড সেন্টেন্সকে কানেক্ট করা যাবে, তবে সেক্ষেত্রে সেমিকোলন লাগবে, ঠিক আছে? তো এখানে এখানে তো একটা স্পষ্ট কানেক্টর রয়ে গেছে যেটা সাবঅর্ডিনেটিং কনজাংশনের আন্ডারে পড়ে। হ্যাঁ, তাহলে আমাদেরকে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডটা একটু বুঝলে বেটার হতো না? না, বেটার হইতো না, আমি এগুলো পড়াবো না, নিজেরা পড়ে নিবে। আরে পাগল, এটা আইএলটিএস এর স্পিকিং এবং হচ্ছে রাইটিং এর মার্কস পাওয়ার জন্য বা ব্যান্ড স্কোর আপ করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে যে আপনার এই ওয়াইড রেঞ্জ অফ সেন্টেন্স স্ট্রাকচার।
সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আমি ক্লাস নেব না, এটা কোনো কথা হলো? এটা যাবো আস্তে আস্তে, ঠিক আছে? এটা সরি জাস্ট, সরি ভাইয়া, বুঝতে পারছি, জাস্ট একটু রাইট কনসেপ্টটা ডিসিশন তো ক্লিয়ার করে লাগবেই দিলেন আর এটা। কি। হ্যাঁ এটা হচ্ছে যে জাস্ট এমনি বলতেছি, আমি পড়াবো ওগুলা সবই। ওই জন্য ভাই কিছু কিছু মাথার উপর দিয়ে যাচ্ছে, ওই জন্য বললাম আর কি। 12 বছর ইংলিশ পড়ছেন, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড পড়েননি কেন? কৈফত দেন, মারবো। মধ্যখানে ভাই হিউজ গ্যাপ হয়ে গেছে অনার্স টাইপে বিবিএ এর সময়। আচ্ছা ম্যাথ রিলেটেড ছিল তো মোস্ট অফ দি টাইম ছিল না। ঠিক আছে, আপনি টাইম ফ্রেম শো করার জন্য আপনাকে 3টা টেন্স একসাথে মিক্স আপ করা লাগবে। টাইম ফ্রেম মিন্স কি? আপনার অতীত, বর্তমান, ভবিষ্যৎ রিলেটেড টাইম ফ্রেম। When I was a child, I loved playing in the field. Now, এই যে যে জিনিসগুলা, এই যে 3টা টেন্স মিক্স আপ করার ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ ইস্যু টেন্স গুলাকে উল্লেখ করার জন্য যে অ্যাডভার্ব গুলা। অ্যাডভার্ব কি? অ্যাডভার্ব কি? এই যে আমি এই যে পড়ানোর পর যে গ্রামার গুলো আপনারা বলতে না পারেন, তাহলে কিন্তু মায়ের খাবেন, ঠিক আছে? তো কঠিন লেভেলের মায়ের খাবেন। যেটা ভার্বকে মডিফাই করে ওটাই adverb। খালি ভার্বকে মডিফাই করে না, আমি গত ক্লাসে বুঝালাম না? এক্সেপ্ট নাউন ইকুইভ্যালেন্ট মিন্স নাউন প্রোনাউন এন্ড ইন্টারজেকশন, এটা ব্যতীত বাকি সবাইকে মডিফাই করতে ভার্ব, মডিফাই করে অ্যাডভার্ব। তো সেইখানের ক্ষেত্রে আমরা এখানে যে কাউকে অ্যাডভার্ব মডিফাই করতে পারে, তবে এখানে আমরা স্পেশালি ইউজ করি বা সবসময় ইউজ করা হয় আইএলটিএস এ, সেটা হচ্ছে ভার্বকে মডিফাই করে। ভার্বকে কি মডিফাই করে? ভার্ব কোথায় সংগঠিত হচ্ছে, ভার্ব কখন সংগঠিত হচ্ছে, ভার্ব কিভাবে সংগঠিত হচ্ছে, তারপরে ভার্ব কেন সংগঠিত হচ্ছে, এগুলা হচ্ছে যে অ্যাডভার্ব, অর্থাৎ টাইম, প্লেস, ম্যানার, ফ্রিকুয়েন্সি। তো এই যে যে এখানে অ্যাডভার্ব অফ টাইম, ঠিক আছে, অ্যাডভার্ব অফ টাইম, এটা আপনাকে ক্লিয়ারলি উল্লেখ করতে হবে। দেখেন এই যে ঠিক আছে, এই যে 3টা টেন্সকে ডিফারেন্সিয়েট করতে আপনি এই অ্যাডভার্ব অফ টাইম কনজাংশন, যেগুলা কনজাংশন না সরি, অ্যাডভার্ব অফ টাইম, এগুলাকে শো করবেন সেন্টেন্সে। 3টা সেন্টেন্স আলাদা আলাদা টেন্সে শো করার জন্য। When I was a child, I loved playing in the field. Now, এই যে যে নাও, এটা or currently or present আপনি দিয়ে আপনি যে টেন্সটা সুইচ করতেছেন, এটা যে এক্সামিনার থাকবে বা যে স্ক্রিপ্ট চেক করবে, সে ক্লিয়ারলি এটা বুঝতে পারবে যে হচ্ছে যে আপনি টেন্সে সুইচ করতেছেন, ঠিক আছে? তখন এটা তার জন্য বুঝতে সুবিধা হবে এবং আপনাকে ভালো ব্যান্ড স্কোর দেবে। কেউ যদি এটা মিক্স আপ পারফেক্টলি করতে পারে, অপ্রয়োজনীয় না, প্রয়োজনে যদি কেউ করে, সেক্ষেত্রে এটা হাই ব্যান্ড স্কোর পাইতে সহায়তা করবে, ঠিক আছে? তো এখানে কি হলো পরবর্তীতে? নাও প্রেজেন্ট আই স্পেন্ড মোস্ট অফ মাই টাইম ওয়ার্কিং ইন অ্যান অফিস, বাট ইন ফিউচার আই প্ল্যান টু মুভ টু কান্ট্রি সাইড। এখানেও সেম,
তিনটা টেন্সের ব্যবহার করা হচ্ছে। এরপরে হচ্ছে যে আপনি তিনটা টেন্স একই সাথে ব্যবহার করতে আপনাকে ব্যবহার করা লাগবে কজ অ্যান্ড ইফেক্ট শো করার জন্য। কোনো একটা রিজন আছে, ওইটার কজ অ্যান্ড ইফেক্ট শো করার জন্য। স্পেশালি হচ্ছে যে এটা এই টাইপের ইস্যুগুলো আপনার স্পিকিং পার্ট 3-তে, ডিসকাশন পার্টে যখন মোর ডিটেইল জানতে কোশ্চেন করা হয়, ফলো আপ কোশ্চেন করা হয়, তখন এই অ্যান্সার গুলা প্রোভাইড করা লাগে এবং টেন্সে মিক্স আপ করা লাগে। ঠিক আছে? এবং হচ্ছে আপনার রাইটিং এর ক্ষেত্রে, রাইটিং এর টাস্ক 1 এন্ড টাস্ক 2-তে, টাস্ক 2 তো একটা এসে টাইপ আছে কজ এন্ড ইফেক্ট শো করা। কজ এন্ড ইফেক্ট নামে হেডিং এ টাইপস অফ এস এর মধ্যে পড়ছে কজ এন্ড ইফেক্ট, প্রবলেম সলিউশনের সাব ক্যাটাগরিজ। তো সেটার মধ্যে আপনাকে শো করা লাগবে এই টেন্স একই সাথে। তো এখানে যদি দেখি কি হয়েছে, আই স্টাডিড হার্ড ডিউরিং মাই ইউনিভার্সিটি ইয়ার্স, মিনস হচ্ছে এটা পাস্ট টেন্স, আমি পড়তাম। হুইচ ইজ হোয়াই আই, এখানে এই হোয়াইটা কি বলেন তো? রিলেটিভ প্রোনাউন। এটা কি হুইচ? হুইচটাই তো প্রোনাউন। এই হুইচ কি? ওর প্লেসমেন্ট দেখেন, ও বসছে কোথায়। মানে ভার্বের পরে বসছে, মানে কে পারবে? নাউন, নাউন ইকুইভ্যালেন্ট কে মডিফাই করে কারা? প্রোনাউন। অ্যাডজেক্টিভ। তো আমি আপনাদের বলছিলাম যে প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ আছে। প্রোনোমিনাল অ্যাডজেক্টিভ কারা? প্রোনাউন থেকে অ্যাডজেক্টিভ হিসেবে যে প্রোনাউন গুলা ইউজ করা হয় সেটা। সো এখানে আই প্রোনাউনকে, এই প্রোনাউনটা মডিফাই করতেছে, তো অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করতেছে। হুইচ ইজ হোয়াই আই হ্যাভ এ গুড জব নাও প্রেজেন্ট, দিস জব will help me achieve financial stability in future. ঠিক আছে? তো এখানে দেখেন, এখানে একই সাথে আবারও আমরা তিনটা টেন্স ব্যবহার করছি। এরপরে আসেন হচ্ছে যে আমাদের তুলনা, তুলনা করতে অতীত, বর্তমান, ভবিষ্যতের তুলনা করার ক্ষেত্রে আমি একই সাথে তিনটা টেন্স ব্যবহার করতেছি। প্রিভিয়াসলি আমি বলে নিছি যে অবশ্যই এই অ্যাডভার্ব অফ টাইম এগুলা উল্লেখ করবেন। ইন পাস্ট মানে হচ্ছে এটা পাস্ট টেন্সে যাচ্ছে। ইন পাস্ট পিপুল রিলাইড অন লেটার্স টু কমিউনিকেট, বাট টুডে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপস আর ওয়াইডলি ইউজড, এটা প্রেজেন্ট।
ইন ফিউচার, এই যে টাইম ফ্রেম, কমিউনিকেশন মাইট বিকাম এন্টায়ারলি এআই ড্রাইভেন ফিউচার। এভাবে হচ্ছে যে আপনার কম্পারিজন শো করার ক্ষেত্রে এই টেন্স গুলা মিক্স আপ করা লাগতে পারে। এটা যদি আপনার একটা রাইটিং টপিক হইতো তাহলে তো হচ্ছে যে আপনাকে একই সাথে এটা লেখা লাগতো। ঠিক আছে, যে কমিউনিকেশনের পাস্ট এবং বর্তমানে কমিউনিকেশনের মিডিয়াম গুলার কম্পারিজন করেন। ঠিক আছে, বা একটা স্টেটমেন্ট আপনাকে তুলে দিল, সেটাকে তখন আপনার একই সাথে পাস্ট এবং প্রেজেন্ট ব্যবহার করা লাগবে। এরপরে আসেন, এটা স্পিকিং এর হচ্ছে যে আপনাকে এই টাইপের কোশ্চেন করা হয় পার্ট 3-তে, হাইপোথেটিক্যাল, অর্থাৎ কোনো একটা কল্পনা করতে দেয়া হয়, একটা সিচুয়েশন ক্রিয়েট করতে দেয়া হয়, যে তখন আপনাকে এই টেন্স গুলা একই সাথে ব্যবহার করা লাগে। ঠিক আছে, হাইপোথেটিক্যাল সিনারিও আপনাকে পার্ট 3-তে এক্সামিনার আপনাকে এরকম কোশ্চেন করবে স্পিকিং এ। তো এখানে কিভাবে হচ্ছে যে আপনি একই সাথে ইউজ করবেন, দেখেন এখানে কি আছে। ইফ আই হ্যাডেন্ট প্র্যাকটিস রেগুলারলি ইন দ্য পাস্ট, আই উডেন্ট বি দিস fluent today, and I wouldn't be confident about giving the international presentation in the future. পুত- ঠিক আছে, অর্থাৎ এখানে এটা হচ্ছে একটা এক্সাম্পল হিসেবে, ডেমো হিসেবে আনা হয়েছে, কিন্তু আপনাকে হচ্ছে যে একটা সিনারিও ক্রিয়েট করতে বলতে পারতো। ঠিক আছে, যে বর্তমানে এআই এর ইনফ্লুয়েন্সের কারণে ভবিষ্যতে ওয়ার্ক বা জবের ক্ষেত্রে কি ধরনের প্রভাব পড়তে পারে, তখন আপনাকে এরকম অ্যান্সার টেন্সের মিক্স আপ করে বলতে হতে পারে। ঠিক আছে, প্রেজেন্ট প্লাস ফিউচার দিয়ে বলতে হতে পারে। দেখেন এখানে রাইটিংটা স্পেসিফিক এক্সাম্পলস দিয়ে একটা ট্রেন্ডে দেখেন কি রাইটিং টাস্ক ওয়ানে, ইন 2000 the population of the city was only 2 million, but now it has grown to 5 million present. By 2030, it is expected to reach 7 million. একই সেন্টেন্স, এটা রাইটিং টাস্ক ওয়ানের ডায়াগ্রাম, যে কোনো একটা ডায়াগ্রাম ইলাস্ট্রেট করার জন্য এরকম লাইন লেখা লাগতে পারে। তো একই সাথে তিনটা টেন্স কিন্তু ব্যবহার করা লাগতেছে। এই যে যে টেন্স গুলা একই প্যারাগ্রাফে টেন্সের চেঞ্জ বা একই অ্যান্সারে টেন্সের যে চেঞ্জ, এই ইস্যুটাই হচ্ছে যে আমরা পারফেক্টলি করতে পারি না। বাদ বাকি টেন্সে আমাদের সবাইকে যখন লিখতে দেওয়া হয় তখন সবাই পারফেক্টলি করে, কিন্তু এই যে যে মিক্স আপ, এইটাই হচ্ছে যে আমাদের প্রবলেম হয়। তো এটার প্র্যাকটিস করতে হবে বেশি লিখে এবং বলে। এই আরেকটা টপিক, এটা ডিসকাশন এসের একটা টপিক। ইন পাস্ট পিপল প্রায়োরিটাইজ এক্সটেন্ডেড ফ্যামিলি রিলেশনশিপ, বাট টুডে ইন্ডিভিজুয়ালিজম ইজ বিকামিং মোর কমন। দিস ট্রেন্ড মাইট লিড টু উইকার সোশ্যাল বন্ডস ইন ফিউচার। একই সাথে হচ্ছে যে এটা একটা টপিক, ডিসকাশন এসের টপিক। তো এটাকে আপনাকে যদি এই এসেটাকে লিখা লাগে তখন তো আপনাকে একই সাথে তিনটা টেন্সে ব্যবহার করা লাগতে পারে। সো আপনাদের এই মিক্স আপটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এবং এই মিক্স আপের ক্ষেত্রে এই যে যে আমি আগে থেকে বলছি যে হচ্ছে যে টাইম মার্কার্স, অর্থাৎ আপনি যে টাইম উল্লেখ করার জন্য যে এটাকে কি বলে,
অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ টাইম, ঠিক আছে, সেগুলা ক্লিয়ারলি লাস্ট ইয়ার, ইন দ্য পাস্ট, অর নেক্সট ইয়ার, এগুলা পারফেক্টলি হচ্ছে যে আপনাকে শো করতে হবে। অর্থাৎ পাস্টের ক্ষেত্রে ইন দ্য পাস্ট অর লাস্ট ইয়ার, প্রেজেন্টের ক্ষেত্রে নাও, কারেন্টলি, দিস ডে, অ্যাট প্রেজেন্ট, ঠিক আছে। ধরেন আপনি আগে ইয়াতে বাস করতেন, রাজশাহীতে বাস করতেন, কিন্তু বর্তমানে ঢাকায় বাস করতেছেন। তো এটাকে আপনি বলা লাগবে না একই সাথে। আমরা কি করি, এটাকে হচ্ছে যে রাজশাহীটা একটা সিম্পল সেন্টেন্স ইউজ করি, পরে হচ্ছে যে ইয়া ঢাকারটাকে আর একটা সিম্পল সেন্টেন্সে ব্যবহার করি। দুইটাকে একসাথে কানেক্ট করে বললেই হয়, যেটা হচ্ছে যে আপনাকে বেশি মার্কস পাইতে সহায়তা করবে। আচ্ছা, অনেক রাত হয়েছে, এখন হচ্ছে যে আপনারা আর আহ বাকি জিনিসগুলা হচ্ছে যে এই যে টিপসটা দেয়া আছে কিভাবে হচ্ছে যে আপনি কানেক্টর গুলা ইউজ করবেন ক্লিয়ারলি, এটা আপনাদের স্পিকিং টপিক ছিল। আপনারা হচ্ছে যে 15 মিনিট এখন স্পিকিং প্র্যাকটিস করেন, ঠিক আছে? 15 মিনিট, আমি 15 মিনিট পর হচ্ছে যে এই যে চলে গেছে একজন, একজন চলে গেছে। কে চলে গেল? এই জন্য বলি যে স্পিকিং প্র্যাকটিস না করলে উনি তো পরবর্তীতে যখন প্র্যাকটিস বা স্পিকিং টেস্ট নিয়ে শুরু করব, তখন ওনার মুখ দিয়ে ওনাকে বোম মারলেও ওনার মুখ দিয়ে স্পিকিং বেরোবে না। ভাইয়া যখন আমরা লিসেনিং টেস্ট গুলো শুনি না হুম ক্যামব্রিজের, হুম। ওটা যখন ওরা একটা কথা বলে আমরা ওই সেন্টেন্সটা আবার নিজেরা রিপিট করলে তো মুখের জড়তাটা অনেকাংশে কাটে এবং ওটা হেল্পফুল, তাই না? হ্যাঁ হ্যাঁ। আমি ওটা করি মাঝে মধ্যে, প্রায় যতটুকু পারি, মানে অ্যাটলিস্ট 5 মিনিট বা 7 মিনিট এরকম টাইপ করার চেষ্টা করি। আচ্ছা ঠিক আছে, আমি হচ্ছে যে এখন দুজন করে ভাগ করে দেই। ভাই আমার আর শাওনের দিয়া দেন একসাথে। না, এরকম দেয়া যাবে না। জয়েন করেন সবাই।
হ্যালো। হ্যালো ভাই। হ্যালো। ভাই আমার পার্টনার তো চলে গেছে। কে? কে তো ভালো মতো বলতে পারলাম না। রাব্বি না কি যেন নাম। কোথায় চলে গেছে? আমরা একটা রুমেই ছিলাম, ব্রেকআউট রুমে, বাট উনি দেখলাম চলে গেছে। ধরা আচ্ছা, পাইলাম না, আমি আর রুমে ইয়াতে চলে আসছি। হ্যালো ভাই। রাব্বি। আর এই আরেকজন